ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল ইংলিশ গুরু। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর লেসন 3-তে থাকা কবিতা অটাম নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কে? জন ক্লেয়ার। জন ক্লেয়ারের লেখার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার লেখার মধ্যে গ্রামের যে পল্লী সমাজ বা পল্লী প্রকৃতির বর্ণনা তিনি প্রদান করে থাকেন। তো আজকের আমাদের পাঠ্য যে কবিতা অটাম, এই অটাম কবিতাতেও কিন্তু আমরা এরকমই কিছু একটা দেখতে পেতে চলেছি। এই অটাম শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে শরৎকাল। তাহলে শরৎকালে একটি গ্রামে চারিদিকের প্রাকৃতিক পরিবেশের কীরূপ পরিবর্তন হচ্ছে বা তোর সৌন্দর্যটা ঠিক কীরকম, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে কবি বর্ণনা করেছেন। তাহলে আমরা শুরু করি আজকের কবিতা। বলছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স। তাহলে কি আই লাভ আমি ভালোবাসি, দ্য ফিটফুল, ফিটফুল মানে হচ্ছে ইরেগুলার মানে অনিয়মিত, গাস্ট মানে হচ্ছে আচমকা যে ঝড় ওঠে বা হঠাৎ করে যে ঝোড়ো হাওয়া আসছে সেটা, দ্যাট সেক্স যেটা শেক, শেক শব্দের অর্থ কি না নাড়িয়ে দেয় বা ঝাঁকিয়ে দেয়। তাহলে কবি বলছেন আমি ভালোবাসি সেই অনিয়মিত আচমকা ঝড়, অর্থাৎ কি যে ঝড়টা রেগুলার কিন্তু আসে না, অনেক দিন পর হঠাৎ করে একদিন চলে এলো, ঠিক এরকম যে ঝড় সেটাকে আমি ভালোবাসি যেটা কি না নাড়িয়ে দেয়। কাকে নাড়িয়ে দেয়? দ্য কেজমেন্ট অল ডে। কেজমেন্ট মানে হচ্ছে জানলার কাচ, মানে কাছে যে জানলাগুলো হয় তার কথা কবি এখানে বলছেন যে অল ডে মানে সারাদিন ধরে এই যে হাওয়াটা ঝোড়ো বাতাসটা সেটা কী করছে না জানলার কাচটাকে নাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স। মসি মানে কি? মস, তোমরা নিশ্চয়ই তোমাদের বিজ্ঞান বইয়ে পড়েছো, মস এক ধরনের শ্যাওলা জাতীয় উদ্ভিদ। তাহলে এই যে মসি মানে কি মসে ঢেকে গেছে এমন এলম ট্রি, সেটা কি করছে? দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফেডেড হয়ে যাওয়া লিভসগুলো, লিফ মানে পাতা, ফেড মানে কি বিবর্ণ, তাহলে বিবর্ণ হয়ে গেছে এমন পাতাগুলোকে কি করছে? ঝরে পড়ছে। টুইলিং দেম বাই দ্য উইন্ড পেন। টুইলিং মানে কি ঘূর্ণন বা ঘোরা, গোল করে ঘুরছে, দেম তাদেরকে, বাই দ্য উইন্ড পেন, পেন মানে হচ্ছে জানলার সার্সি। তাহলে কী করছে না জানলার পাশে দেখা যাচ্ছে এই যে পাতাগুলো যে পড়েছে সেই পাতাগুলোকে সেই হাওয়ার ঝোড়ো হাওয়া কী করছে? গোল করে ঘোরাচ্ছে। উইথ 1000 আদার্স ডাউন দ্য ল্যান্ড, আরও হাজারো পাতাকে কী করছে? ওই রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ফার্স্ট প্যারা, এখানে কবি কী বোঝাতে চাইছেন? এই প্যারার মধ্যে কবি বলছেন যে আমি ওই জিনিসটা ভালোবাসি। কোন জিনিসটা? না যে অনিয়মিত ঝোড়ো হাওয়া হঠাৎ করে আসে, এসে কী করছে? সারাদিন জানলার কাচকে ওই ঝনঝন করে নাড়িয়ে দিচ্ছে এবং তার সাথে কী করছে? গাছে যে বিবর্ণ হয়ে যায় পাতা, অর্থাৎ গাছ থেকে পাতা ঝরে পড়ার আগে গাছের যে পাতার রঙটা কি বিবর্ণ হয়ে যায়, একটু হলদেটে হয়ে যায়, তো সেই পাতাগুলো ঝড়ের হাওয়াতে সেগুলো ঝরে পড়ছে এবং এখন হাজার হাজার পাতাগুলো কী করছে? এই যে ঝড়টা সেটা একটা ঘূর্ণনের মতো করে, ঘূর্ণন সৃষ্টি করে সেটাকে পাথ দিয়ে বা পথ দিয়ে অর্থাৎ লেন দিয়ে কী করছে? না বয়ে নিয়ে যাচ্ছে। নেক্সট প্যারা, আই লাভ টু সি দ্য সেকিং টুইক। টুইক শব্দের অর্থ হচ্ছে ডাল। তাহলে কি না আমি আই লাভ টু সি আমি দেখতে পছন্দ করি দ্য সেকিং টুইক। আবারও সেক শব্দটা এসছে, এর আগে ছিল কি সেক্স, একটা এস যুক্ত হয়েছিল, তাই না? আমরা প্রত্যেকে জানি এটা কি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কখন হয়? কখন সাবজেক্টটাতে কি থাকে না সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে প্রথমে কিন্তু আমরা ঠিক একই রকম জিনিস দেখতে পেয়েছি, ওখানে সেক শব্দের সাথে একটা কিন্তু এস যুক্ত ছিল। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেকিং, অর্থাৎ সেক শব্দের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে আই লাভ টু সি দ্য সেকিং টুইগ, আমি দেখতে পছন্দ করি। কি পছন্দ করি বা আমি দেখতে ভালোবাসি? কি দেখতে ভালোবাসি? না টুইগ অর্থাৎ ডাল, সেকিং মানে কি কম্প মানে কাঁপছে এমন ডাল আমি দেখতে পছন্দ করি। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, ইভ অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি না ইভিনিং, তাহলে যেটা কি না শার্ট অফ ইভ মানে কি মানে সন্ধে হয়ে যাওয়া পর্যন্ত যেটা কি না ডান্স করছে যেন দেখে মনে হচ্ছে। এই যে ডালগুলো ঝড়ের হাওয়াতে নড়ছে, কাঁপছে, কবির কল্পনায় যেন সেই ডালগুলো তার সামনে নাচছে। সে দেখছে ঠিক সেই অন্ধকার হওয়ার আগ পর্যন্ত বা সন্ধ্যের আগে পর্যন্ত কী হচ্ছে? সেই ডালগুলো যেন ডান্সিং, তারা যেন নাচছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো অর্থাৎ কি চড়ুই পাখি, সে কী করছে? চড়ুই পাখি কোথায় আছে না কটেজের রিগ, অর্থাৎ কি কটেজ মানে আমরা বুঝি এক বিশেষ ধরনের বাড়ি। যেমন দেখো তোমাদের যে পাশের পাতা 19 নম্বর পেজে ওখানে দেখো একটা বাড়ির ছবি দিয়েছে, এগুলোকে আমরা কটেজ বলতে পারি। এবং এই কটেজ যে বাড়িগুলো তার রিগ অর্থাৎ কি আমরা বলতে পারি সেই বাড়ির যে ঘুলঘুলিগুলো হয় বা বাড়ির ধরো ভেন্টিলেটর হয় না উপর দিকে, যেখানে হাওয়া পাস করার ব্যাপারটা থাকে, হাওয়া পাস করার জায়গা থাকে, বাইরের হাওয়া ভেতরে ঢোকে, ভেতরে হাওয়া বাইরে যায়, এই যে জায়গাগুলো এখানে আমরা কি দেখি? চড়ুই পাখি কিন্তু এইসব জায়গাতে বাসা বাঁধে। তাই বলছি চড়ুই পাখি কী করছে? কটেজের
প্রসেসের মধ্যে যেখানে বাসা বেঁধেছে সেইখানে হুস চির্প, চির্প মানে হচ্ছে চড়ুই পাখির ডাককে চির্প বলে, তাহলে যার ডাক উড মেক বিলিভ, এটা বিশ্বাস করায় যে দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাইফ। এইটা আমাদেরকে বিশ্বাস করায় যে স্প্রিং অর্থাৎ বসন্তকাল এই সবেমাত্র ফ্লার্ট করে অর্থাৎ যেন ছলনা করে দিয়ে কোথায় গেল না গ্রীষ্মের কোলে গিয়ে বসে পড়েছে, তার সমস্ত যে ফুলগুলো সেই সমস্ত কিছুকে ফেলে দিয়ে। তাহলে এখানে কি বলতে চাইছে যে স্প্রিং অর্থাৎ কি বসন্তকাল। আমরা প্রত্যেকে জানি যে বসন্তকাল যখন আসে তখন কি হয় না গাছে গাছে নতুন পাতা ধরে, তাই না, সবুজ পাতায় চারদিকে ভরে যাচ্ছে, নতুন নতুন ফুল ফুটছে এবং চারদিক যেন প্রকৃতিটা রঙিন হয়ে যাচ্ছে, এবং সেই রঙিন যে চারদিকে প্রকৃতি হয়ে গেছে তার সাথেই কিন্তু আমরা এই সময় দোল উৎসব প্রত্যেকে মেতে উঠি, তাই না। ঠিক একই রকম তাহলে এই স্প্রিং কী হয়েছে যেন হঠাৎ ছলনা করে সে সামারের কোলে গিয়ে বসে পড়েছে তার সমস্ত ফুল ঝরিয়ে। তাহলে কি হচ্ছে না স্প্রিংয়ে যখন যত ফুলগুলো হয়, স্প্রিং সিজনটা যেই শেষ হচ্ছে সামারে যাচ্ছে তখন তো সেই ফুলগুলো তার ফুটবে না, একটা সিজনাল ফুল তো এগুলো, তাই না, সিজনে নির্দিষ্ট একটা সিজনে বিভিন্ন ফুলগুলো ফোটে। তাহলে যখন ওই সিজনটা শেষ হয়ে যাচ্ছে তখন এসে তার ফুলগুলো ফুটবে না, তার ফুলগুলোকে নিয়ে সে যেন সামারের কোলে গিয়ে বসছে। কেন না স্প্রিংয়ের পরে আমরা সবাই জানি সামার আসে অর্থাৎ গ্রীষ্মকাল আসে, বসন্তের পরে গ্রীষ্ম, তাই বলছে বসন্তকাল যেন আমাদেরকে ছলনা করে সে কী করছে না সামারের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ এবার সামার আসছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি, কি ভালোবাসি না কটেজ, একটু আগে যে বললাম কটেজ, সেই কটেজের যে স্মোক অর্থাৎ ধোঁয়া, তাহলে কটেজ থেকে যে স্মোক বেরোয় দ্যাট কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য ন্যাকেড ট্রিজ, যেটা কিনা ন্যাকেড ট্রিজ অর্থাৎ নগ্ন হয়ে যাওয়া গাছ বা ন্যাড়া গাছ বলতে পারি। মানে কি আমরা একটু আগে দেখলাম কিনা ঝড় কি করছে এই সময় গাছের সমস্ত পাতাগুলোকে ফেলে দিচ্ছে, তাহলে গাছের পাতা যদি সব ঝরে যায় তাহলে ওই যে নগ্ন গাছ বা ন্যাড়া গাছ যাতে কোনো পাতা নেই সেই গাছের ওপর দিয়ে কী দেখছি না কার্ল অর্থাৎ কুণ্ডুলি পাকিয়ে আপওয়ার্ড ওপরের দিকে চলে যাচ্ছে, কি যাচ্ছে না কটেজ থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা। এবার কটেজ থেকে ধোঁয়া বেরোচ্ছে কি কটেজে আগুন লেগেছে? মোটেও তাই নয়। আমরা কিন্তু টিভিতে আমরা অনেকে দেখেছি বা টম অ্যান্ড জেরি আমরা অনেকে ছোটোবেলায় দেখেছি, তখন কি দেখতাম বা শীতপ্রধান দেশগুলোতে সেখানে কি হয় ওখানে তো খুব ঠান্ডা থাকে বেশিরভাগ সময়, তো ওদের ঘরে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটাকে ফায়ার প্লেস বলে, ওখানে কি করে ওরা কাঠের মতো আগুন জ্বালায় যাতে ঘরটা গরম থাকে এবং তার নিজেরা ওখানে হাত পা সেঁকে যাতে শরীরটা গরম রাখতে পারে, এবং সেই যে ফায়ার প্লেস তার উপরে একটা চিমনি মতো উপরে উঠে যায় এবং যেটা থেকে সে ধোঁয়াটা বেরোয়। দেখো তাদের পাশে যে ছবিটা দেওয়া আছে না, এইখানে যে চিমনি মতো যেটা উঠেছে এইটার কথাই এখানে বলছে, এই যে জায়গাটা এখান থেকে স্মোকটা বেরোচ্ছে এবং সেটা কি হচ্ছে কুণ্ডুলি পাকিয়ে ওপর দিকে যাচ্ছে এবং সেটা কবি নাকি দেখতে পছন্দ করেন, তিনি তাই বলছেন। এবার পরের পাতা, দ্য পিজিয়ানস নেস্টড রাউন্ড দ্য কোট, পিজিয়ান অর্থাৎ কি পায়রা, পায়রা কি করছে নেসল মানে হচ্ছে আশ্রয় নেওয়া বা জড়ো হওয়া, তাহলে পায়রাটা জড়ো হচ্ছে কোথায় রাউন্ড দ্য কোট, কোট মানে দেখো নিচে ওয়ার্ড নেস্টে দেওয়া আছে নেস্ট, কোট মানে হচ্ছে নেস্ট অর্থাৎ বাসা, তাহলে পায়রার যে বাসা সেই পায়রার বাসার চারদিকে পায়রারা এসে জড়ো হচ্ছে, তারা জমায়েত করছে সেখানে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এবং নভেম্বরের এরকম একটা বিবর্ণ হওয়া একটা ম্যারমারে একটা সময়ে কি করছে না দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, কক মানে কি মোরগ, সে কোথায় আপন মানে ওপরে, দ্য ডাং হিল, ডাং মানে হচ্ছে গোবর আর ডাং হিল কি গোবরের পাহাড়। এবার গোবরের পাহাড় আবার কেমন কথা, গোবরের পাহাড় হয় না, আসলে কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় গোবর ফেলতে ফেলতে যে স্তূপীকৃত যে গোবরটা যে জড়ো হয়েছে সেখানে সেটাকে এখানে গোবরের পাহাড় বলছে, বা স্তূপাকার যে গোবর সেই গোবরের ওপর কী করছে কক অর্থাৎ মোরগ সে ক্রোয়িং মানে কি ডাকছে। দ্য মিল সেইলস অন দ্য হিথ গোয়িং, মিল মানে হচ্ছে এখানে উইন্ড মিলের কথা বলছে, অর্থাৎ কি তোমরা তোমাদের ভূগোল বইয়ে অবশ্যই পড়েছো বা ছবি দেখেছো কি না যেখানে ওই বায়ু শক্তি উৎপাদন হয় সেখানে দেখবে একটা ছবি থাকে কেমন একটা সাদা লম্বা একটা দণ্ডের মতো থাকে, তার মাথায় পাখা থাকে সাদা রঙের, যেই পাখাটা ঘোরে বাতাসে সেখান থেকেই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু মানে বাতাসটাকে কাজে লাগিয়ে বায়ু শক্তি উৎপাদন করা হয়, বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, এখানে তার কথা বলছে। এই যে হিথ গোয়িং একটা ফাঁকা পরিত্যক্ত একটা জমিতে সেখানে কি হচ্ছে এই যে উইন্ড মিলগুলো সেইটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। নেক্সট প্যারা, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, ফেদার মানে কি পালক, ফ্রম দ্য র্যাভেন মানে হচ্ছে ডারকাক, তার ব্রেস্ট অর্থাৎ বুক, তাহলে ডারকাকের বুক থেকে ফেদার অর্থাৎ পালক যেন খসে পড়ছে, কোথায় পড়ছে ফলস অন দ্য স্টাবলি, স্টাবলি কি
আমরা সবাই জানি যে ধান যখন কাটে, ধান কাটার পর কি নিচে কিছুটা এতখানি করে থেকে যায় না, যেটাকে মোথা বলা হয়, বলে ধানের মোথা নাকি আছে, বা গ্রাম্য ভাষাতে বলে কি ওটাকে নাড়া বলে। তাহলে এই যে নাড়া বা ওই যে অবশিষ্ট অংশ যেটা নিচে পড়ে আছে, তার ওপরে কি হয়েছে, সেই ডারকাকের বুক থেকে একটা পালক খসে পড়েছে। দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। অ্যাক্রন মানে কি, অ্যাক্রন হচ্ছে ওক গাছের ফল বা ওক গাছের বীজ। তাহলে ওক গাছের বীজ কি হচ্ছে না, ওল্ড ক্রোস নেস্ট মানে হচ্ছে পুরনো সেই কাকের যে বাসাটা, সেইখানে ওটা পড়ছে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। প্যাটারিং মানে হচ্ছে টুপটাপ করে পড়া। ফল গাছ থেকে যখন পড়ছে, বীজটা যখন পড়ছে, ওক গাছের বীজ, সেই বীজটা পড়ার একটা শব্দ হবে তো। যেমন আমরা বাঙালি, আমাদের বাংলার যে প্রধান ফল সেটা হচ্ছে আম। এই যে বর্ষার টাইমটা, বর্ষা ঠিক বলবো না, যখন গ্রীষ্মতে যখন ঝড়টর হয় তখন আমগুলো টুপটাপ করে পড়ে, তার একটা সাউন্ড হয়। ঠিক একই রকমভাবে এই যে অ্যাক্রনগুলো যখন পড়ছে, বীজগুলো পড়ছে, তখন কি তারও একটা পড়ার শব্দ হবে। এই যে পড়ার শব্দটা, সেই যে ফলটা, সেই শব্দ করে সেটা পড়ছে কোথা থেকে, গাছ থেকে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল। এই গ্রান্টিং মানে কি, ঘোত করা। ঘোত কি, শুকরের যে আওয়াজটা, শুকর দেখবে একটা বিশেষ ধরনের আওয়াজ করে, ঘোত করে একটা আওয়াজ করে। এই যে তাহলে কি বলো, ঘোত করছে এমন শুকরগুলো, তারা কি করছে, দ্যাট ওয়েট ফর অল, এরা কিন্তু এই সমস্তটার জন্য অপেক্ষা করেছিল। কিসের জন্য, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি হোয়ার দ্য ফল। তারা কি করছে, তারা হামাগুড়ি দিয়ে সেখানে যাচ্ছে, তাড়াহুড়ো করছে, গুতুগুতি করছে। কোথায় না, যেখানে ওই ফলগুলো, বীজগুলো পড়ছে সেখানে। মানে কি, ওরা বীজগুলোকে খাবার জন্য ওরা কিন্তু হুড়োহুড়ি করে যাচ্ছে। ঠিক যেমন ছোটোবেলায় আমরা, বা এখনও আমরা অনেকে করি কি না, যখন ওই হাওয়াতে বৃষ্টি, যখন গাছ থেকে আম ঝরে আম পড়ছে, তখন আমরা সবাই মিলে, ছেলেরা সাধারণত দেখা যায়, মানে কম বয়সী বাচ্চারা, আমরা ছোটোবেলাতে করেছি, সবাই মিলে হুড়োহুড়ি করে ছুটোছুটি করে, যেন ওই সময় গিয়ে ফলটা কুড়িয়ে আনতে হবে। এর যে মজা, সেটা কিন্তু এখন পাবো না, বা বৃষ্টিটা থেমে গেলে সেটা কিন্তু পাওয়া যায় না। যে সবাই মিলে সেই হুড়োহুড়ি করে ছুটোছুটি করে গিয়ে কে কার থেকে বেশি আম কুড়িয়ে আনতে পারে, সেই যে ব্যাপারটা, সেটাই এখানে দেখা যাচ্ছে। এই যে বীজটা পড়ছে, এখানে কি করছে, শুকরেরা, তারা যেন ঘোত করতে করতে, তারা আর যখন এগিয়ে যায় তখন যে সাউন্ডটা হয়, ঠিক সেরকম আওয়াজ করতে করতে তারা সেই ফলটাকে বা বীজটাকে কুড়িয়ে নিচ্ছে। তাহলে আমাদের কবিতা শেষ হলো। এবার তাহলে একটু জিস্ট করে বলে দিই যে কবি এখানে কি বলতে চাইছেন। কবি এখানে দেখাচ্ছেন একটা অটাম, শরতে ঠিক কি তার চারদিকের যে পল্লী প্রকৃতি, সেখানে কীরকম সৌন্দর্য, গ্রামের সৌন্দর্যটা কেমন হচ্ছে, তিনি সেটা এখানে বর্ণনা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, কবি ভালোবাসছেন ওই যে আচমকা একটা ঝড় আসছে, যেটা তার জানলার কাঁচগুলোকে কাঁপিয়ে দিচ্ছে, যেটা কী করছে না, গাছের পাতাগুলোকে ফেলে দিচ্ছে এবং পাতাগুলোকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা তিনি ভালোবাসেন। এর সাথে সাথে তিনি আর কি ভালোবাসেন, তিনি ওই কটেজ থেকে যে ধোঁয়া, কুণ্ডলীকৃত ধোঁয়া উপর থেকে উঠে যাচ্ছে, সেটা তিনি দেখতে ভালোবাসেন। তিনি আরও কি দেখছেন না, এই সময়টায় স্প্রিং কিন্তু ছলনা করে, স্প্রিং যেন আমাদেরকে টাটা বাই বাই করে দিয়ে কোথায় যাচ্ছে না, সামারের ল্যাপে গিয়ে বসছে, সামারের কোলে গিয়ে বসছে। এরপর তিনি আরও ভালোবাসছেন, আরও তিনি দেখতে কি ভালোবাসেন না, এই যে নভেম্বরের যে একটা ডাল নভেম্বরের ডেতে কি হচ্ছে, দিনে সেখানে কক মোরক কী করছে না, স্তূপীকৃত যে গোবরের স্তূপ, তার উপরে সে উঠে ডাকছে এবং সেই দূরে দেখাচ্ছে উইন্ডমিল, সেটা ঘুরছে, সেখান থেকে কি না, বিদ্যুৎ শক্তি উৎপাদন হচ্ছে, বায়ু শক্তি উৎপাদন হচ্ছে। এবং তিনি আরও দেখছেন যে ডারকাকের বুক থেকে পালক সেই নিচে পড়েছে, কোথায়, যেখানে ফসল কাটা হয়ে, এখানে কিন্তু দেখা যাচ্ছে সিজনটা কিন্তু ভালো মতো বোঝাচ্ছে কীভাবে না, ফসল কাটা হয়ে গেছে, কিন্তু ফসল লাগানো হয়নি, এই জায়গাটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা এমন একটা টাইম যখন কিনা ফসল কাটা হয়ে গেছে, তাহলে সেই সময় যে কাটা ফসলের যে অবশিষ্ট অংশগুলো, সেইখানে এসে সেই পালকটা পড়ছে এবং কি হচ্ছে না, তার কাছেই সে যে পুরনো যে কাকের বাসাটা আছে, তার কাছেই কিন্তু গাছ থেকে, সেখানে ওক গাছ আছে এবং সেই ওক গাছ থেকে তার বীজ খসে পড়ছে এবং সেই বীজটা খাওয়ার জন্য কিন্তু হুড়োহুড়ি করে শুকরের দল তারা কিন্তু যাচ্ছে। এই হচ্ছে আমাদের কবিতা। তাহলে দেখো কবিতার মধ্যে কি সুন্দর করে কবি কিন্তু সেই সময়টাকে ধরেছেন, তাই না? এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, আমাদের বাংলাতে যেরকম প্রকৃতি থাকে, যেরকম আবহাওয়া থাকে, এটা কিন্তু ইংল্যান্ডের প্রেক্ষাপটে লেখা। ইংলিশ কবি, তিনি ইংল্যান্ডে তিনি যা দেখেছেন সেই প্রেক্ষাপটে লিখেছেন। তাই আমাদের সাথে কিন্তু এটা পুরোপুরি মিলবে না আবহাওয়াটা আর কি, ঠিক আছে? আর নিচে দেখো ওয়ার্ড নেস্ট যেটা আছে, যেমন টুইলিং আছে, এর মানে দিয়েছে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে কি গোল গোল করে ঘোরা। আমি আগে বললাম কট আছে, কট মানে হচ্ছে নেস্ট অর্থাৎ পাখির বাসা। স্টাবেল আছে, স্টাবেল মানে আমি বললাম যে নাড়া, তাই না? নাড়া কোনটা না, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, মানে
ক্রপ অর্থাৎ ফসলে কাটার পরে ফসলের নিচের দিকে যে ছোট ছোট অবশিষ্ট অংশটা পড়ে থাকে সেটাকে বলছে স্টেবেল। এরপর হচ্ছে লি হচ্ছে গ্রাস কভার্ড ল্যান্ড, মানে যে জমির উপরে ঘাস পরিপূর্ণ, যে ঘাস পরিবেষ্টিত যে জমি। অ্যাক্রন হচ্ছে স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, তাহলে ওক গাছের যে ছোট বাদামি রঙের যে বীজটা হয় সেটা। আর তারপর হচ্ছে প্যাটারিং মানে আমি কী বললাম, ওই টুপটাপ করে পড়ার যে শব্দ সেটা বলছে মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ড, মানে কি বারবার করে দ্রুত গতিতে যে আস্তে করে যে আওয়াজটা হচ্ছে সেইটা। তাহলে এইখানে যে ওয়ার্ডনেসটা আছে, শব্দ ঝুড়িটা আছে, এর মিনিংগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। সিনোনিমাস ওয়ার্ড কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো মুখস্থ করবে। তাহলে আশা করি আজকে আমি যে কবিতাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমরা প্রত্যেকে বুঝেছো। যদি তোমাদের কোনো এই কবিতা থেকে যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আর এখান থেকে যদি আরও তোমাদের অন্য কিছু প্রয়োজন হয়, তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? চলো আজকের মধ্যে এটুকুই, আবার পরের দিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। গুড বাই।